হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা এই ভিডিওতে তোমাদের ইউনিট 2 যে ফার্স্ট চ্যাপ্টার তার থিওরি পোরশন আমরা শেষ করব এবং নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও কিন্তু তোমাদের এইচএস পরীক্ষার জন্য ইভেন এন্ট্রান্সও হওয়া উচিত। এইচএস এ কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, তার কারণ হচ্ছে আমরা এই ভিডিওতে তিনটে টপিক কভার করব, যেটা তোমাদের ছায়া প্রকাশনী 2021 এডিশনের বই থেকে যদি বলা হয় 222 এবং 223 পেজে রয়েছে। তো তিনটে টপিকের মধ্যে প্রথম হচ্ছে এই মুক্ত ইলেকট্রনের সচলতা বিচলন বেগের সাম্য, তো সেখান থেকে সচলতার ধারণা কিংবা রাশিমালা বের করা। নেক্সট হচ্ছে একটা পরিবাহী রোধাঙ্ক বা সেখান থেকে পরিবাহিতাঙ্ক নির্ণয় করা, তড়িৎ পরিবাহিতাঙ্ক। এবং ফাইনাল হচ্ছে ওহমের সূত্রের যে ভেক্টর রূপ রয়েছে J = সিগমা I, সেটা প্রমাণ করা। তো শুরু করা যাক এই তিনটে টপিক নিয়ে আলোচনা। সবচেয়ে প্রথমে এই মুক্ত ইলেকট্রনের সচলতা বলতে আমরা কি বুঝি? তো এর জন্য খুব সহজ হবে, সাপোজ এই কালো পেনটা যেটা আমার হাতে রয়েছে, তো এই পেনটা সাপোজ একটা পরিবাহী তার যার দৈর্ঘ্য সাপোজ L, আমি ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে L। তো এর দু প্রান্তে যদি V, ক্যাপিটাল V যদি পোটেনশিয়াল ডিফারেন্স কিংবা বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, তখন এই পরিবাহী তারের মধ্যে যে সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। আর তার আগে বলে দিই, এই পরিবাহী তারটা যেন অবশ্যই হোমোজেনিয়াস কিংবা সমসত্ব হয়, যাতে করে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকতে পারে, প্রত্যেকটা বিন্দুতে যেন তড়িৎ ক্ষেত্রের মান সেম থাকে। তাহলে আমরা এইভাবে কল্পনা করতে পারি, যদি এইটা একটা পরিবাহী তার আমি ধরি, তাহলে এর অ্যাক্রসে যদি আমি একটা ভি বিভব পার্থক্যের কথা ভাবি, তাহলে আর দৈর্ঘ্য যদি L হয়, তাহলে এই বিভব পার্থক্য যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করবে সেটা কত হবে না V/L হবে। তো এই V/L টা হচ্ছে সেই সুষম তড়িৎ ক্ষেত্রের মান। তো এখানে পরিবাহীর মধ্যে যেহেতু তড়িৎ পরিবাহী মানে আমি ধাতব পদার্থ যদি ধরি, তো তার মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, যেটা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি। তো আমি যদি একটা ইলেকট্রনের কথা ভাবি, শুধুমাত্র একটা, কারণ একটা আলোচনা করলেই সবার আলোচনাটা একসঙ্গেই হয়ে যাবে, তাহলে তার উপর প্রযুক্ত বল কত হবে না স্মল ই ইনটু ক্যাপিটাল E। তো এটা যদি আমরা গুণ করি এই মানটাকে, তাহলে কত আসবে EV/L। তো এটা হচ্ছে কি প্রযুক্ত বল। তো আমরা নিউটনের সূত্র থেকে তোমরা জানো প্রযুক্ত বল হচ্ছে ভর ইনটু ত্বরণ, তাহলে ত্বরণ সমান হবে F/m। তাহলে F হচ্ছে EV/L আর m টা নিচে, ওই জন্য আসছে ml। তো এই রাশিমালাটা দেখলে একটা জিনিস যেটা পরিষ্কার হচ্ছে, যদি আমরা ইকুয়েশন 1 বলি আর এটাকে যদি ইকুয়েশন 2 বলি, তোমাদের নিশ্চিত চোখে পড়ছে যে একটা ত্বরণ ইলেকট্রনের আছে। তো ইলেকট্রনের ত্বরণ আছে মানে কি না পর পর কিংবা ধীরে ধীরে তার বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে তোমাদের মনে হবে যে পরিবাহী তারের মধ্যে ইলেকট্রনের গতিবেগ ধীরে ধীরে বাড়ছে, কিন্তু বাস্তবে এই জিনিসটা কিন্তু হয় না। বাস্তবে কি হয় না, বাস্তবে যেটা হয়, ইলেকট্রন যত বেশি বেগ লাভ করবে তত বেশি সে বাধা পাবে ভারী যে পরমাণুগুলো রয়েছে আর আয়নগুলো, তাদের সাথে তার সংঘর্ষ হবে। কারণ তারা কি করে না, বিচরণ বেগ পড়ানোর সময় বলেছিলাম, তোমাদের সঙ্গে আলোচনা করেছি, তারা কি করে না ভারী পরমাণু এবং আয়ন, তারা তো আর তাদের বিচলন হয় না, তারা নিজের সাম্য অবস্থা থেকে উভয় প্রান্তে কিন্তু কম্পিত হয়। তাহলে ইলেকট্রনকে নিজের সচলতা কিংবা ইলেকট্রন যে বিচলন হচ্ছে, তার ইলেকট্রন যাওয়ার পথে এই যদি আমি এরকম ভাবি, এটা যদি পথ ভাবি, তাহলে এখানে সেই ভারী পরমাণু আয়নগুলো রয়েছে, এবার ইলেকট্রনকে যাওয়া মানে কি এই পথ বরাবরই তো যেতে হবে। তাহলে এদের সঙ্গে সংঘর্ষ ঘটবে, যত সংঘর্ষ ঘটবে ততটা তার গতি বাধা প্রাপ্ত হবে, তার মানে গতিবেগ সেই হারে কিন্তু বৃদ্ধি পাবে না। এবার দেখা গেছে এই যে বাধাজনিত বল, অর্থাৎ এর ভিতরে যাওয়ার সময় যে বাধা প্রাপ্ত হচ্ছে, এই বাধাজনিত বল সমানুপাতিক হয় বেগে, অর্থাৎ যত বেশি বেগ নিয়ে ইলেকট্রন যাওয়ার চেষ্টা করবে বাধা তত বেশি হবে। এই জন্য আমরা একে যদি আমি F' বলি, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি KV। এই V টা আলটিমেটলি VD হয়ে যাবে, অর্থাৎ বিচলন বেগের সমান হবে। কিন্তু এই বল আর এই বল যেটা তড়িৎ ক্ষেত্রজনিত বল,
তাহলে তড়িৎ ক্ষেত্রজনিত বলের জন্য সে ত্বরণ লাভ করছে এবং এই বলটাকে বাধা দিচ্ছে। এই দুটো বল পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে। তো বিপরীত দিকে ক্রিয়া করতে করতে তার মানে কি, যত বেশি বেগে যাওয়ার চেষ্টা করছে ইলেকট্রন, এই বাধাজনিত বল, যেরকম সান্দ্রতাতে তোমরা স্টোকসের সূত্র পড়ার সময় 11 এ মনে করে দেখো, সেখানে ছিল F = 6 পাই r, সে যেরকম বাধা দিত, এই ক্ষেত্রে এই বলটাও বাধা দিচ্ছে। তো বাধা দেওয়ার ফলে কি হবে না, ইলেকট্রন কিন্তু বেগ বৃদ্ধি কিন্তু ঘটাতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। তার মানে এই F আর এই F' পরস্পর কিন্তু পরস্পরের সমান হবে। অর্থাৎ এই দুটো পরস্পরের সমান হয়ে যাওয়া মানে কি না, লব্ধি যে বল অর্থাৎ নেট ফোর্স কিন্তু 0 হয়ে যাবে। নেট ফোর্স 0 হওয়া মানে ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য মানে তখন কিন্তু আর বেগ বৃদ্ধি হবে না, তখন ইলেকট্রন সমবেগে গতিশীল হবে। সেই সমবেগটাই হচ্ছে বিচলন বেগ। অর্থাৎ যেটা আমি বলেছিলাম বিচলন বেগের সাম্য, তখন বিচলন বেগের সাম্য কিন্তু প্রতিষ্ঠা হয়ে যাবে। তার মানে তখন হচ্ছে v = vd হয়ে যাবে। তাহলে এখন আমরা এই দুটোকে যদি তুলনা করি, অর্থাৎ F = F' এর কথাটা যদি আমরা চলে আসি, তাহলে আমরা কি লিখতে পারি না, F ছিল Ev/L আর F' টা আমরা এখনই দেখলাম K vd। তাহলে এখান থেকে দেখো vd সমান কি আসছে, E/K v/L। এই v/L টা কি না, v/L টা হচ্ছে ক্যাপিটাল E, যেটা আমি আগেই বলেছিলাম। এবারে দেখো এই যে vd সমান E/K * E, এই E/K কে বলা হয় মিউ, যাকে আমরা বাংলায় বলি সচলতা আর ইংলিশে বলা হয় মোবিলিটি। তাহলে দেখো E/K একটা ধ্রুবক রাশির মতো আসছে, কিন্তু vd সমান E/K কখন হবে যদি আমি এখান থেকে বলি, তাহলে দেখো vd সমান E/K তখনই হবে যখন ক্যাপিটাল E হবে 1। তার মানে যখন vd E/K বলবো, তখন শর্ত হচ্ছে E = 1। অর্থাৎ কোন পরিবাহীর মধ্যে যদি একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যুক্ত, যদি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রয়োগ করি কোন পরিবাহীর মধ্যে, তখন তার মধ্য দিয়ে যে ধ্রুবক বেগ নিয়ে, অর্থাৎ যে ধ্রুবক বিচলন বেগ নিয়ে যাবে ইলেকট্রন, সেটাই হচ্ছে তার সচলতা। এইটা হচ্ছে ব্যাপার। তার মানে কি, মিউ = vd কখন হচ্ছে না, যখন E = 1 হচ্ছে। একে এইভাবেও আমরা সংজ্ঞা দিতে পারি, তোমাদের বইতে না থাকলেও, মিউ = vd/E যখন E হবে 1। তো এখান থেকে বুঝতে হবে যে ক্যাপিটাল E = 1 মানে যেটা দাঁড়াচ্ছে ব্যাপারটা, সেটা হচ্ছে একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি আমরা প্রয়োগ করি পরিবাহী তারের মধ্যে, তখন যে বিচলন অর্থাৎ যে ধ্রুবক বিচলন বেগ নিয়ে ইলেকট্রন তার মধ্যে গতিশীল হবে, সেটাই হচ্ছে তার সচলতা। তো এখান থেকে আমরা সচলতার মাত্রা বের করতে পারি। এখানে LT ইনভার্স হচ্ছে, আর E এর মাত্রা আমরা এখান থেকে বের করে নেব F = QE। তাহলে এখান থেকে E এর মাত্রা কত না, E এর মাত্রা যেটা দাঁড়াচ্ছে F এর মাত্রা আর এই মাত্রা। তো এটা যদি এখানে বসিয়ে দিই, কত আসছে না M L T⁻³ I⁻⁻1। জাস্ট মানটা বসিয়ে M L যেগুলো রয়েছে উপরে তুলে দেবে, অর্থাৎ এরকম করে নিতে হবে। M L তো কেটে যাচ্ছে, T² এরকম, কারণ L তো M দিয়েও কেটে যাচ্ছে, আর তোমাদের যেটা IT এর মধ্যে একটা T বাদ চলে যাচ্ছে, সেখান থেকে T⁻² অর্থাৎ T² হয়ে যাচ্ছে, আর I ইনভার্সটা উপরে চলে যাচ্ছে, তার মানে I হয়ে যাচ্ছে। এখান থেকে তোমরা এককও বের করে নিতে পারো। কিভাবে না, vd এর একক কি না মিটার পার সেকেন্ড, E এর একক কি না ভোল্ট পার মিটার। সো এখান থেকে খুব সহজেই তোমরা বের করে নিতে পারবে ভোল্ট ইনভার্স, তাহলে ভোল্ট ইনভার্স মিটার স্কয়ার আর সেকেন্ড ইনভার্স। তোমরা বইতেও দেখতে পারো 222 পেজের নিচের দিকে রয়েছে মিটার স্কয়ার, ভোল্ট ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তাহলে এখান থেকে এই ব্যাপারটা কিন্তু চলে আসছে।
তো এটা আমরা দেখলাম যে কিভাবে সচলতার সঙ্গে মানে মোবিলিটির সঙ্গে কিভাবে বিচরণ বেগ কিংবা আমাদের এই যে অনুপ্রবাহ বেগ যাকে আমরা বলে থাকি কিংবা তাড়না বেগ এর সম্পর্ক সেটা কিন্তু আমরা জেনে গেলাম। নেক্সট যে টপিক আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে কিভাবে আমরা পরিবাহী রোধাঙ্ক বের করতে পারবো এই আইডিয়া লাগিয়ে। এটাকে আমরা কি বলি? মুক্ত ইলেকট্রনের বিচলন এবং সেখান থেকে ওহমের সূত্র। তার মানে শুধুমাত্র এখানে আমি কিছু জিনিসকে রাখতে চাইছি, কারণ হচ্ছে আমাদের ডেরিভেশনে আবার লাগবে, সেই জন্য আমি সব মুছতে চাইছি না, নাহলে আবার লিখতে হবে। তো কিছু জিনিস এখানে থাকুক। তো এইখানে যেটা আমরা করতে যেটা চাইছি সেটা হচ্ছে কি না মুক্ত ইলেকট্রনের বিচলন তাহলে মুক্ত ইলেকট্রনের বিচলন ও ওহমের সূত্র। মুক্ত ইলেকট্রনের বিচলন ও ওহমের সূত্র, এই যে ওহমের সূত্র কনসেপশনটা এখান থেকে আনতে হবে বিচলন বেগের ধারণা থেকে। তো এটা আমরা কিভাবে করব, আর এর সাথে আমরা তার আগে রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্কের রাশিমালা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখে নেব। যদি আমরা একটু ভেবে দেখি, আমরা কোন পরিবাহীর যে রোধ সেটা আমরা জানি R = ρ L/A, এখানে L হচ্ছে পরিবাহী তারের দৈর্ঘ্য এবং A হচ্ছে তার প্রস্থচ্ছেদ। তো এটা হচ্ছে রোধের রাশিমালা। তাছাড়া যদি আমরা আর কি কি জানি না, যদি জানি বলা হয় সেটা হচ্ছে E = V/L, এটা আমরা জানি। আর আমরা কি জানি না, যেহেতু আমাদেরকে রো এর মান নির্ণয় করতে হবে, যদি আমরা পুরনো পড়ার দিকে যাই, অর্থাৎ লাস্ট ভিডিওতে যখন আমরা বিচলন বেগের রাশিমালা নির্ণয় করেছিলাম, তো তখন এই এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম VD = I/NEA, যেখানে VD হচ্ছে গ্রিড ভেলোসিটি কিংবা বিচলন বেগ, N বুঝতেই পারছো তার সংখ্যা ঘনত্ব ইলেকট্রনের পরিবাহীর মধ্যে যত থাকবে। আর VD এর এক্সপ্রেশন একটু আগে আমরা এইখানে পেয়েছিলাম, সেটা কি ছিল না তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি এইভাবে করেছিলাম KVD = এই EV/L, সো VD = আমরা পেয়েছিলাম এই ভ্যালুটা, এইটা E/A V/L। সেই V/L কে আমরা এখানে ক্যাপিটাল E, যেটা সুষম তড়িৎ ক্ষেত্রে প্রবাহের মান যেটা ছিল। তো এই দুটো এক্সপ্রেশন যদি আমি এর কিছু নাম্বারিং করে নিই, তো দুটোকে তুলনা করা যাবে, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারবো EV/KL = I/NEA। তো এই যদি এক্সপ্রেশনটা আমরা দেখি, এইখান থেকে আমরা V বের করতে পারবো। তাহলে V = কত না, V = যেটা দাঁড়াচ্ছে আমাদের সেটা হচ্ছে K/N² এইখানে দেখো এই যে L আছে একটা, তাহলে L/A * I। তাহলে আমরা একবার মিলিয়ে নিই। V = এখানে E² থাকছে, N থাকছে, A থাকছে, L, এবারে I। তো এটা একটা ইকুয়েশন থাকছে। তো ওহমের সূত্রের গাণিতিক রূপ তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো, সেটা হচ্ছে V = IR, আমি R * I জেনে শুনে লিখলাম, তার কারণ হচ্ছে আমি এখানে তুলনা করব। তো ইকুয়েশন অর্থাৎ সমীকরণ 5 এবং 6 তুলনা করলে আমরা কি পাবো? তুলনা করলে আমরা এখান থেকে পরিষ্কার R এর এক্সপ্রেশনটা পাচ্ছি, অর্থাৎ কি R = K/N² L/A। আবার R = এখানে আছে দেখো ρ L/A, তাহলে এই L/A তুলনা করলে কোনো ভাবারই দরকার নেই, এমনি ওটা বাদ। তাহলে ρ সমান কত পাওয়া যাচ্ছে? K/N²। আবার সিগমা সমান কি হয়? 1/ρ হয়, অর্থাৎ N² / K।
এইটা হচ্ছে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধের রাশিমালা, আমরা বিচলন বেগের ধারণা থেকে বের করলাম। আর এটা হচ্ছে তড়িৎ পরিবাহীকাঙ্কের রাশিমালা। দুটোই রাশিমালা প্রমাণ পরীক্ষা আসতে পারে, ইম্পর্টেন্ট রয়েছে এইচএসে। আর এই যে রাশিমালা থেকে দেখো একটা খুব সুন্দর জিনিস আমরা পুরনো পড়া একটা ক্লিয়ার হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা পরিবাহী আমরা জানি, সে তামা হোক, রূপ হোক, যেই হোক না কোনো পরিবাহী, প্রত্যেকের রোধাঙ্ক এবং পরিবাহীকাঙ্ক একটা নির্দিষ্ট মান হয় এবং অবশ্য রোধাঙ্ক উষ্ণতার সঙ্গে পরিবর্তন হয়। তো আমি ধরে দিলাম ইউনিফর্ম অর্থাৎ একই উষ্ণতায় ধরো একটা ফিক্সড ভ্যালু থাকবে রো এ, একটা সিগমার ফিক্সড ভ্যালু থাকবে। এই যে ধ্রুবক মান থাকছে, কিন্তু প্রত্যেকটা ধাতু তাদের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের পরিমাণ যথেষ্ট থাকা সত্ত্বেও সিগমার মান কিন্তু নির্দিষ্ট নয়। তার কারণ হচ্ছে n যেটা অর্থাৎ যেটা নাম্বার ডেনসিটি অর্থাৎ একক আয়তনে যে পরিমাণ ইলেকট্রন থাকে কিংবা সংখ্যা ঘনত্ব ইলেকট্রনের, সেটা কিন্তু একই নয়। একক আয়তনে কারো ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে তার থেকে কম থাকে। সেই জন্য সিগমা এবং রো এর ভ্যালু কিন্তু ধাতব পদার্থের ক্ষেত্রেও আলাদা হয়ে থাকে। তো এটা একটু মাথায় রাখতে হবে, এই প্রুফটা গুরুত্বপূর্ণ। এবার আমাদের ভিডিও যেটা নেক্সট খুব গুরুত্বপূর্ণ লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে আমরা কিভাবে ওহমের সূত্রের ভেক্টর রূপটা প্রতিষ্ঠা করতে পারবো। ওহমের সূত্রের ভেক্টর রূপ হচ্ছে এই J = সিগমা ই। J এবং E দুটোই ভেক্টর রাশি, সিগমা কিন্তু ভেক্টর রাশি নয়। এই যে J = সিগমা ই আমি লিখেছি, তো এইখানে তোমরা একটু যদি লক্ষ্য করো, J সমান আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, J কে বলা হয়েছিল তড়িৎ প্রবাহ ঘনত্ব অর্থাৎ কারেন্ট ডেনসিটি। তো J ছিল I/A। আর সিগমার কথায় যদি আসা হয়, আমরা জানি R হয় রো L/A। এটাকে যদি একটু সাজিয়ে নেওয়া হয়, এটা হবে L/সিগমা। কেন হবে না, সিগমা হচ্ছে 1/রো, তাহলে রো হবে 1/সিগমা। তাহলে R এর এখান থেকে এক্সপ্রেশন বের হলো, এখানে J I/A হলো। এইবারে প্রশ্ন হচ্ছে আমরা J সিগমা কি করে নিয়ে আসবো। তো তার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপটা লেখা। আর V এর মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো কত, E * L। এবার থাকলো I সমান এখান থেকে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে J * A। আর R এখান থেকে পেয়ে যাবো, অর্থাৎ L/সিগমা। তাহলে দেখো A এখানে কেটে যাচ্ছে, L কেটে যাচ্ছে। তাহলে দেখো কত সহজে আমরা J সিগমা ই পেয়ে গেলাম। আর ভেক্টর রূপ লিখলে শুধু ভেক্টর চিহ্নটা দিয়ে দিতে হবে ভেক্টর রাশির উপর। তো এই রাশিটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও প্রমাণ আকারে আসতে পারে পরীক্ষায়। কিন্তু একটা কথা বলবো, যদি প্রুফ থাকবে এরকম 2 লাইনে তো করা যাবে না, এর জন্য কোনো ডায়াগ্রামও প্রয়োজন নেই। তো তখন কি রকম প্রশ্ন থাকছে তার উপরে নির্ভর করছে। তখন হয়তো আমাদের এই রো কিংবা সিগমার ভ্যালু বের করতে হতে পারে প্রশ্ন দেখে। যদি কম নাম্বার থাকে, যদি 1 মার্কস এরকম থাকে, তখন এভাবে প্রুফ কিন্তু করা যাবে ম্যাথমেটিক্যালি। তো এখানেই তোমাদের থিওরি নিয়ে আলোচনা শেষ হচ্ছে। তোমরা লেখার সময় যখন প্রমাণটা করবে, তখন এই যে E = P/L, একটা পরিবাহী তার যার দৈর্ঘ্য L, তার দু প্রান্তে V বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে, এই কথাগুলো কিন্তু তোমরা উল্লেখ করবে এবং কোনটা কি সেগুলো লিখতে হবে। আমি যেগুলো মুখে বলেছি সেগুলো কিন্তু খাতায় লিখতে হবে। তাহলে প্রত্যেকটারই লিখতে হবে, অর্থাৎ এই V এর ব্যাপারে, I এর ব্যাপারে, R এর ব্যাপারে যেরকম তোমরা অন্যান্য থিওরিতেও করেছো, যেরকম বইতে লেখা রয়েছে অবশ্য সেরকমই লিখে যাবে, ঠিক আছে। সব সময় প্রমাণ করার সময় কিংবা অঙ্ক করার সময় যে যে পদ ব্যবহার হবে, সেটা কি, সেটা কার ক্ষেত্রে, সেটা লিখতে হবে কিন্তু, যেরকম বইতে আসে তোমরা ফলো করতে পারো। এইবারে গাণিতিক উদাহরণ রয়েছে তোমাদের মোট 20টা রয়েছে। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, না হলে অনুশীলনী অঙ্ক এবং এইচএস অঙ্ক করতে সমস্যা হবে। সেই জন্য বলবো 20 দাগ বাদে বাকি যে 19টা রয়েছে, সেই 19টা অঙ্কই তোমাদের কিন্তু অবশ্যই দেখা উচিত, না হলে কিন্তু সমস্যা হবে। তার মধ্যে 2 এর দাগ, 3 এর দাগ একটু বেশি ইম্পর্টেন্ট, 6 এর দাগ, 7 এর দাগ, 8 এর দাগ একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে। তো এগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের। ইভিন 9 এর দাগটাও যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাছাড়া 15 এর দাগ এবং 17 এর দাগও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে হর্সের যে প্রশ্ন উত্তর রয়েছে 229 পেজ থেকে 233 পেজ অবধি। তো সেখানে আমি বলবো তোমরা শেষের 25 এবং 26 এর দাগ বাদে বাকি সবগুলো দেখা উচিত হবে হর্সে, 25 এবং 26 এর দাগ বাদে। আর যেগুলো বাকিগুলো যে থাকছে সেগুলো সবই দেখলে ভালো, কারণ বিভিন্ন রকমের কনসেপশন ক্লিয়ার না হলে তোমরা কিন্তু এন্ট্রান্স এইচএস দুটোতেই সমস্যায় পড়বে। আর তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট একটু যেটা রয়েছে, যেগুলো এসসি কিংবা আশা সমান একটু বেশি, তো সেগুলো হচ্ছে 1, 2, 4, 6, 8, 11, 12, 13,
14, 15, 16, 18, 20, 22 এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। 234 পেজে এনসিইআরটি প্রশ্ন উত্তর যে রয়েছে সেখানে 1 থেকে 4 অবধি 1, 2, 3, 4 ভালো করে দেখবে। অনুসরিত আমরা আলোচনা করব পরের ভিডিওগুলোতে। এরপরে তোমরা WBCHSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, যেটা 254 পেজ থেকে 256 পেজের অর্ধেকটা অংশ জুড়ে রয়েছে, সেগুলো ভালো করে করবে প্রত্যেকটা অধ্যায়তে। কারণ হচ্ছে বিগত বছরগুলোতে এইচএসে কেমন প্রশ্ন হয়েছে সেটা ধারণা দরকার খুবই, তাহলেই তোমরা প্র্যাকটিস করতে আরো বেশি সুবিধা পাবে। আর বইয়ের পেছনের দিকে দেখবে সম্ভবত 2017, 18, 19 এর প্রশ্ন উত্তরগুলো রয়েছে, সেগুলোও দেখবে কিন্তু অধ্যায় ভিত্তিক। আর WBJEE এবং নিট এবং AIPMT এবং JEE মেনের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, অন্য অধ্যায়ে তবুও কিছু বাদ দেওয়া যায়, কিন্তু এই অধ্যায়ে কিছু বাদ দেওয়া যাবে না, কারণ এন্ট্রান্স এইচএস দুটোতেই অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। আর যে ধরনের প্রশ্ন উত্তর রয়েছে এখানে এমসিকিউ গুলো, সেগুলো সবই করে দেওয়া রয়েছে, তোমাদের বেশি সময় লাগবে না, শুধু বুঝে খাতা একবার না দেখে করা। তো এইগুলো যেহেতু উত্তর করে দেওয়া রয়েছে, যে টাইপের প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু এইচএসও আসতে পারে এমসিকিউ তে, কিংবা 2 মার্কসের অঙ্ক আকারে। তো এই জন্য আমি বলবো বাদ দেওয়াটা ভুল হবে তোমাদের, কিন্তু যেহেতু এই ইউনিট 2 প্রথম দুটো চ্যাপ্টার এইটা এবং দার্শকটাও বেশ গুরুত্বপূর্ণ, থার্ড চ্যাপ্টার পরীক্ষা ততটা গুরুত্বপূর্ণ নয়, ইভেন এন্ট্রান্সেও তাই, সেই জন্য এখানে সবগুলো করাটাই তোমাদের কিন্তু উচিত হবে। সেই জন্য আমি বলবো এখানে যতগুলো উদাহরণে করে দেওয়া রয়েছে, অর্থাৎ JEE মেন এবং WBJEE এবং নিটের অঙ্কগুলো প্রশ্ন এবং উত্তর করে দেওয়া রয়েছে, সবগুলো তোমরা দেখবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে অনুশীলনী করতে এবং প্রস্তুতির জন্য পরীক্ষাতে। তো এখানে আলোচনা শেষ করছি। আমরা নেক্সট ভিডিওতে ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে আলোচনা করব এবং তারপরের ভিডিওতে আমরা এমসিকিউ, তারপরে সেট 1 সেট 2 নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ফর্মুলা শর্টে। সবাই ভালো থাকবে। টিল দেন, বাই।